নমস্কার, আমি বিশ্বজিৎ। আজকের আলোচনার বিষয়বস্তু বঙ্গ বিভাগের প্রেক্ষাপট। উনিশশো সালে মুসলিম লীগের লখনৌ অধিবেশনে পাকিস্তানের দাবি উত্থাপন করার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী হিন্দু মুসলিম দুই জাতিসত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। বক্তব্যটি হলো, দুই জাতি তত্ত্ব হলো অসত্য। ভারতবর্ষের মুসলমানদের বৃহত্তম অংশ ইসলামে ধর্মান্তরিত অথবা ধর্মান্তরিত বংশধররা ধর্মান্তরিত হওয়ার সঙ্গেই তারা একটা জাতিতে পরিণত হয়নি। একজন বাঙালি মুসলমান ও একজন বাঙালি হিন্দু একই ভাষা কথা বলে, একই খাদ্য খায় এবং একই ধরনের আমোদ প্রমোদে আনন্দ পায়। তাদের পোশাক পরিচ্ছদ একই রকম। তাহলে মহাত্মা গান্ধীর বক্তব্য হলো যে ভারতবর্ষের যে 1206 সালে যে মোহাম্মদ ঘুরির তরানিয়া দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হওয়ার পর যে ভারতবর্ষের সুলতান বা মুসলিম যুগের যে সূচনা হয়, এই সূচনার পর থেকেই যে ভারতবর্ষের ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়। এই ইসলাম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষের যে কুতুবউদ্দিন আইবেক 1206 সালে ভারতের রাষ্ট্রপ্রধান হন, সুলতান যুগ সূচনা করেন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর। যে এই যে তুর্কি যে শাসকরা ভারতবর্ষে এসেছিল, মোহাম্মদ ঘুরি বা বাংলাদেশে বখতিয়ার খিলজি, তারা মুষ্টিমেয় লোক এসেছিল। আসার পর বৃহত্তর ভারতধৈরা বাই ফোর্স হোক বা দলিত হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাই মহাত্মা গান্ধীর বক্তব্য হলো, ভারতবর্ষের বৃহত্তম মুসলিম যে সংখ্যাগরিষ্ঠতা, যে জনগোষ্ঠী, বৃহত্তর যে মুসলিম জনগোষ্ঠী, তারা অধিকাংশই ধর্মান্তরিত এবং তাদের বংশধররাই ভারতবর্ষে বসবাস করে। এবং তিনি বাঙালি জাতির উদাহরণ দিয়ে বলেন, বাঙালিরা একই ভাষা কথা বলে, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আমোদ প্রমোদ একই। তাই তিনি বলতে চেয়েছেন ভারতবর্ষের অধিকাংশ মুসলিম ধর্মান্তরিত। অতএব ধর্ম দিয়ে দুটো জাতিসত্তা পৃথক করা যায় না। এবং মুসলিম লীগের জিন্নার যে পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে পাকিস্তানের যে ডিমান্ড, এটা পুরোপুরি মিথ্যা। ভারতীয় অখণ্ড সত্তা, ধর্ম দুটি হলো, তাদের মধ্যে একটা অখণ্ড সত্তা বিদ্যমান। তাই দুটি পৃথক জাতিসত্তার এখানে প্রশ্নে ওঠে না। এটা মহাত্মা গান্ধীর বলেছিলেন এই বক্তব্যটা। তার বক্তব্যের যে প্রমাণ আমরা দেখতে পাই, যে বখতিয়ার খিলজি যে বাংলায় এসেছিলেন 1204 সালে, তা লক্ষণ সেনকে অল্প কিছু লোক নিয়ে এসেছিলেন। লক্ষণ সেন পালিয়ে যায় এবং তিনি নদিয়াতে বাংলার সাম্রাজ্য অধিপতি হয়ে ওঠেন। তা পরবর্তীকালে ভারতবর্ষে বৃহৎ সংখ্যক দলিত গোষ্ঠী এবং বাই ফোর্স কিছু মুসলিম ধর্মান্তরিত হয়েছিল। বঙ্গভূমিতে অধিকাংশই মুসলিম ধর্মান্তরিত এবং ভারতবর্ষে অধিকাংশ মুসলিম ধর্মান্তরিত, তারা তুর্কি অরিজিন নন। তাই ভারতবর্ষের দীর্ঘ 500 বছর, 1200 সাল থেকে 1757 সিপাহী বিদ্রোহ পলাশী যুদ্ধের আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 500 বছর সুলতানি যুগ, মুঘল যুগ ভারতবর্ষে শাসন করেছেন। তা এর আগে ভারতবর্ষের যে হিন্দু গুপ্ত যুগ, পরবর্তীকালে যে বৌদ্ধ যুগের পরবর্তীকালে যে মৌর্য যুগের পরবর্তীকালে যে গুপ্ত যুগে যে ভারতবর্ষের হিন্দু ধর্ম আবার রিভাইভ হয়েছে। কিন্তু ইসলামের স্থায়ী সূচনা হয় 1200 সাল থেকেই। এবং ভারতবর্ষের যে সমাজ কাঠামোর
যে একটা রাষ্ট্র ব্যবস্থার যে অভিজাত সমাজ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং তারা পুরোপুরি মুসলিম কেন্দ্রিক একটা সমাজ নির্ণয় করে এবং তাদের হাত ধরেই একটা নব্য মুসলিম সমাজ ভারতবর্ষে উদিত হয় এবং তারাই রাষ্ট্রকে 500 বছর নিয়ন্ত্রণ করে। এই 500 বছরে হিন্দু সমাজের যে তাদের যে শাসকের ভূমিকা থেকে তারা শোষকের ভূমিকা পরিণত হয় এই দীর্ঘ 500 বছর, এবং মুসলিম সমাজের একটা উত্থান হয় ধর্মান্তরিত মুসলিমরাই। ইংরেজরা আসার পর এর মধ্যে আমি একটা কোট করি যে মধ্যযুগে যে ইউরোপের যে ধর্মীয় রাষ্ট্র এবং ভারতবর্ষের যে মধ্যযুগের ধর্মীয় রাষ্ট্রের মধ্যে প্রভেদ, যেমন ইংল্যান্ডের একটা ঘটনা আমি আপনাকে বলি। ইংল্যান্ডের যে রানী ভিক্টোরিয়া যখন প্রোটেস্ট্যান্ট ধর্ম পালন করেন তখন রাষ্ট্রের অধিকাংশ ব্রিটেনবাসী প্রতিষ্ঠান হয়ে যান, কারণ তাদের সমাজ এবং রাষ্ট্রের ধর্ম একই। কিন্তু ভারতবর্ষের বিশাল সংখ্যক হিন্দু থাকার ফলে যে ইসলামের টোটালি ভারতবর্ষে অনুসরণ করা হয়নি। তার প্রমাণ ভারতবর্ষের অজস্র স্থাপত্য, হিন্দু স্থাপত্য এখনও বিদ্যমান আছে, যেমন কোণারক মন্দির, মহাবালিপুরম মন্দির 7ম-8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। এগুলো মুসলিম সমাজ ধ্বংস করতে পারেনি। তাই ইসলামীকরণ ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা থাকলেও ইসলামীকরণ ভারতবর্ষে পুরোপুরি হয়নি। যাই হোক, যে মধ্যযুগের যে 500 বছর হিন্দু মুসলিম সমাজের যে উত্থান ঘটেছিল, সিপাহী বিদ্রোহের পলাশী যুদ্ধের পরবর্তীকালে ভারতবর্ষের ইংরেজরা স্থায়ীভাবে ক্ষমতা দখল করে, তখন ইংরেজদের প্রধান শত্রু ছিল মুসলিম, কারণ তাদের প্রধান যুদ্ধই হয়েছিল মুসলিমদের শাসকের সঙ্গে। তখন ভারতবর্ষের নব্য এক উদীয়মান হিন্দু শ্রেণীর উত্থান ঘটে। তো হিন্দু সমাজের অধিকাংশই ইংরেজ পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে ইংরেজদের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর তাদের যে ব্যবসা বাণিজ্যের অংশীদারা হয়ে ওঠে এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অধিকাংশ হিন্দু জমিদারের উত্থান ঘটে। তো 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত এই 100 বছর ভারতবর্ষের ব্যাপক একটা হিন্দুর উত্থান ঘটে। তাদের অভিজাত সমাজ বলুন, শিক্ষিত সমাজ বলুন, তাদের অর্থনৈতিকভাবে জমিদার সমাজ বলুন, এই একটা শ্রেণী গড়ে ওঠে এবং তারা ব্রিটিশদের তাদের সহযোগী শক্তি হিসাবে গড়ে ওঠে, পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে তারা। তো এই 100 বছরের প্রায় 1850 সালে দেখেই ভারতবর্ষের এই উদীয়মান হিন্দু গোষ্ঠীর কয়েকটা তারা গণসংগঠন গড়ে তুলেছিল, যেমন দ্বারকানাথ ঠাকুর, জমিদার সমিতি, তারপরে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, এগুলো গড়ে উঠেছিল। তারা নিজস্ব অধিকার বা ডিমান্ড নিয়ে তারা সরকারের কাছে চিঠিপত্রের মাধ্যমে আলোচনা করত। তো এর মধ্যে 18 শতাব্দী, 19বিংশ শতাব্দীর মধ্যার্ধে ভারতবর্ষের দুটো পলিটিক্যাল সামাজিক সংস্কার এবং রিলিজিয়ান মুভমেন্ট হয়েছিল, একটা ওয়াহাবি মুভমেন্ট আর একটা ফরাজি মুভমেন্ট যে ইসলামের। তারা ব্রিটিশের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে লড়াই করেছিল ঠিকই, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষে পুনরায় ইসলামীকরণ করা। এবং ভারতবর্ষেও হিন্দু সমাজের মধ্যেও কয়েকটা আন্দোলন গড়ে উঠেছিল, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, তারাও ইনডাইরেক্টলি হিন্দু সমাজের উত্থানই চেয়েছিল। তাহলে দেখা যায় হিন্দু সমাজের অর্থনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে নতুন শক্তি উত্থানের পরবর্তীকালে হিন্দু একটা পলিটিক্যাল কালচারের একটা মুভমেন্ট শুরু করে দিয়ে আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজের মাধ্যমে ঠিক প্রধানত মুসলিম জাতিগোষ্ঠীরও তাদের ওয়াহাবি মুভমেন্ট, ফরাজি মুভমেন্টের মাধ্যমে ইসলামীকরণের একটা সূচনা তারা তৈরি করেছিল। যা হোক, এর মধ্যে ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, কৃষকদের উপর অত্যাচার, নীল চাষি এর অত্যাচার, ট্রাইবেলের ভূমি লুণ্ঠনের বিরুদ্ধে ভারতবর্ষের যে প্রান্তিক জনগোষ্ঠীর মুভমেন্ট শুরু হয় এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এর আগে ট্রাইবেল মুভমেন্ট ছিল, যে বিরসা মুন্ডা, সাঁওতাল বিদ্রোহ, নীলকর সাহেবদের বিদ্রোহ, এগুলো আমরা দেখতে পাই কতগুলো। তো পরবর্তীকালে আমরা যে 1857 সালে দেখতে পাই একটা সংগঠিত মুভমেন্ট, এই মুভমেন্টের সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহে সমস্ত জনগোষ্ঠী, হিন্দু এবং মুসলিম জনগোষ্ঠী অংশগ্রহণ করেছিল।
এবং ব্রিটিশরা সিপাহী বিদ্রোহে ব্যর্থ হলেও ভয় পেয়ে যায় এবং তারা ভারতবর্ষের একটা নিউ পলিটিক্যাল পলিসি অবলম্বন করে যে হিন্দু জনগোষ্ঠীর যে উত্থান হয়েছে তাকে মোকাবেলা করার জন্যই আমরা নতুন একটা দ্বিজাতি তত্ত্বের প্রয়োজন, একটা মুসলিম শক্তির উত্থানের প্রয়োজন। তখনই তারা হাত মেলায় স্যার সৈয়দ আহমেদ খানের সঙ্গে। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে আহ্বান করে, তোমরা শিক্ষিত হও এবং ইংরেজদের সঙ্গে হাত মিলাও। এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উনার হাতে গড়া, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের বীজ বপন হয়। তাহলে দেখা যায় 1857 সালের পরবর্তীকালে যে ইসলামী শত্রু ছিল মুসলিম সমাজ, খ্রিস্টান ব্রিটিশ শক্তি, তারাই আবার ইসলাম শক্তিকে পুনরুত্থানের সুযোগ করে দেয়। যাও আমরা দেখতে পাই পরবর্তীকালে 1905 সালে যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা ব্যাপক হিন্দু জনগোষ্ঠীর মুভমেন্ট শুরু হয়, তাতে কিছু কিছু মুসলিম সমাজও সহযোগিতা করে। তো এই বঙ্গভঙ্গ কেন করেছিল এটা নিয়ে বিতর্ক আছে, তবে অধিকাংশ যে বলে যে হিন্দু মুসলিমের ডিভাইডেড রুলটাকে স্থায়ী করার জন্যই এই বঙ্গভঙ্গ আন্দোলনটা শুরু করেছিল, বঙ্গভঙ্গটা করেছিল 1905 সালে। এই বঙ্গভঙ্গ আন্দোলন থেকে ভারতবর্ষের একটা রাজনীতিতে নতুন ধারা সূচনা হয়, যে বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন, এটা তো হয়ই, আরেকটা দ্বিজাতি তত্ত্বের মুভমেন্টটাকে আরও শক্তিশালী হয়। তখন স্যার সৈয়দ আহমদের মতাদর্শে বিশ্বাস হয়ে ভারতবর্ষের মুসলিম শক্তিও উত্থান শুরু হয়, এবং এই শক্তির উত্থান 1905-06 সালে আমরা দেখতে পাই। ঢাকার নবাব 1905 সালে তারা একটা সংগঠন করেন। 1906 সালে ঢাকার নবাব সলিম উল্লাহ কর্তৃক মুসলিম লীগ গঠন হয়, এটা ইংরেজদের সহযোগিতা ছিল। এবং এই মুসলিম শক্তি নবাব এবং ধনবান মুসলিম জমিদার তারা এই বঙ্গভঙ্গের বিরোধী ছিল, এবং ভারতবর্ষের নিম্নবর্ণের কিছু লোক, যেমন মতুয়া কমিউনিটির যে একটা অংশ, তারাও এই বঙ্গভঙ্গের পক্ষে ছিল। কারণ নিম্নবর্ণের অধিকাংশ লোক উগ্র বর্ণ হিন্দুবাদী জমিদারদের পছন্দ করতো না। তখন বর্ণ হিন্দু জমিদার শ্রেণী তারা বঙ্গভঙ্গের বিরোধী ছিল, আর ঢাকার যে মুসলিম নবাব গোষ্ঠী এবং নিম্নবর্ণের হিন্দুরা, হরিচাঁদ ঠাকুরের পুত্র যে নিম্নবর্গের হিন্দুরা, তারা বঙ্গভঙ্গের পক্ষে ছিল। যে এখানে গবেষকরা বলছে যে এই যে বঙ্গভঙ্গের মধ্যে দেখা যায় এখানে একটা ক্লাস স্ট্রাগল, ভারতবর্ষের বঙ্গের যে নিম্নবর্ণের কৃষক তারা জমিদারের বিরুদ্ধে লড়াই করার একটা সুযোগ পেয়েছিল। এই ক্লাস স্ট্রাগলটাকে সাম্প্রদায়িক রূপ দান করে নবাবরা যে তারা অ্যান্টি হিন্দু মুভমেন্ট দিকে নিয়ে যায়, এই মুসলিম শোষিত কৃষকদের অ্যান্টি হিন্দু জমিদারের বিরুদ্ধে। এই মুসলিম জমিদারদের সুবিধা হয়েছে যে অ্যান্টি হিন্দু মুভমেন্টের মাধ্যমে তারাও আবার স্বতন্ত্র সত্তা, যে মুসলিম আইডেন্টিটি নিয়ে তারাও বিভাজিত বঙ্গের পূর্ববঙ্গের মধ্যে তারা পলিটিক্যালি ডমিনেট করবে এবং আইন কানুন তাদের পক্ষে চালু করবে। তাহলে দেখা গেল বঙ্গভঙ্গ আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে উচ্চবর্ণ হিন্দু জমিদার ভার্সেস ধনবান মুসলিম জমিদার এবং ধনবান শ্রেণী। কিন্তু এই লড়াইটা যে বঙ্গভঙ্গের মুভমেন্টে যে মুসলিম সমাজ বঙ্গভঙ্গের বিরোধী ছিল, নিম্নবর্ণের কিছু লোক তারা চেয়েছিল জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াইটা, কিন্তু এটাকে সাম্প্রদায়িকভাবে নিয়ে যায় ব্রিটিশ এবং জমিদার এবং ধনবান মুসলিম সমাজ। সেই জন্য তারা গড়ে তোলে 1906 সালে সলিমুল্লাহর কর্তৃক মুসলিম গঠন করে। তখনই ব্রিটিশ সরকার ইন্টারফেয়ার করে 1909 সালে মর্লেমিন্টু সংস্কার করে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করে, যে পৃথক মুসলিম সমাজের জন্য পৃথক আইনসভা থাকবে, পৃথক প্রার্থী থাকবে, হিন্দুদের জন্য পৃথক প্রার্থী থাকবে। তো এইভাবে প্রথম 1909 সালে মর্লেমিন্টু সংস্কারের মাধ্যমে ভারতবর্ষের হিন্দু মুসলিমের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু করা হয়। শ্রী নিরুৎচন্দ্র চৌধুরী তার
অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া গ্রন্থে বলেন, হিন্দু মুসলমানদের তিক্ততা তখন থেকে শুরু হয় যে মল্লমিন্টু সংস্কারের যে পৃথক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে। তারপর 1919 সালে মন্টে চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে একই হিন্দু মুসলিমের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়। এর মধ্যে দেখা যায় যে 1916 সালে মুসলিম লীগ এবং হিন্দুদের মধ্যে একটা যৌথ আন্দোলনের একটা প্রেক্ষাপট রচনা হয়েছিল, এটা ভেঙে যায়। 1920 সালে গান্ধী এবং খিলাফত মুসলিম কমিউনিটি নিয়ে একটি তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন। গান্ধীর এই আন্দোলন যখন চুরিচেরা ঘটনার পর বন্ধ করে দেয়, তখন চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে একটা স্বরাজ পার্টি গঠিত হয় এবং চিত্তরঞ্জন দাস তখন উপলব্ধি করেন তিনি বেঙ্গল প্যাক্ট নামে মুসলমানদের জন্য স্পেশাল কতগুলো দিতে চেয়েছিলেন অধিকার, কিন্তু কংগ্রেস সেটাকে প্রত্যাহার করে নেন, রিজেক্ট করে দেন। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই 1928 সালে নেহেরুর যে পরিকল্পনা অনুযায়ী পূর্ণ স্বাধীনতার যে ডিক্লেয়ার দেন, জিন্না সরাসরি এটা রিজেক্ট করে 14 দফা দাবি তিনি পেশ করেন। যাও 1935 সালে 12 শাসন আইনে 1937 সালে নির্বাচন হয়। এই নির্বাচনে বঙ্গভূমিতে দেখা যায় যে জিন্নার মুসলিম লীগ কোনো ব্যাপক প্রভাব বিস্তার করতে পারেনি, কারণ এখানে যে দলিত কৃষক সমাজ মুসলিমদের নিয়ে কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক, সেই পার্টি এককভাবে 36 সিট দখল করে, কংগ্রেস 54 এবং মুসলিম লীগ 37। দেখা যায় মুসলিম লীগের জন্য 119টা আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র 37 জিতেছে এবং কংগ্রেস 54 আর ফজলুল হক 36 250 সিটের মধ্যে। তাহলে বোঝা যায় জিন্না মাত্র 119টা রিজার্ভেশন সিটের মধ্যে মাত্র 36 জিতেছে। তাতে প্রমাণিত বাংলা তখন ইসলামীকরণ হয়নি, উগ্রবাদের জন্ম হয়নি। কিন্তু কংগ্রেসের একটা ভুল করেছিল, ফজলুল হকের সঙ্গে কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করার না ফলে ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে হাত মিলাতে হয় এবং তিনি কতগুলো বৈপ্লবিক কাজ করেন, প্রজা কৃষকদের অধিকার প্রদান করেন, জমিদার আইন করে জমিদার প্রথা বিলুপ্ত সাধন করেন। তার ফলে হিন্দু জমিদার এবং মুসলিম জমিদার ফজলুল হকের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং ফজলুল হকের মন্ত্রিসভা পতন ঘটে এবং পরবর্তীকালে নাজিম উদ্দিন বাংলার প্রধানমন্ত্রী হন। এবং ফজলুল হককে যখন মুসলিম সমর্থন প্রত্যাহার করে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কিছু নির্দল নিয়ে তিনি কিছুদিন মন্ত্রিসভা টিকিয়েছিলেন। 1942 সালে তার সরকারের পতন ঘটে এবং নাজিবুল্লাহ তিনি আবার মুখ্যমন্ত্রী হন এবং নাজিবুল্লাহর পরবর্তীকালে যখন 1946 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে দেখা যায় যে কংগ্রেস মুসলিম লীগ এককভাবে 114টা সিট দখল করে 119টার মাধ্যমে এবং সোহরাবুদ্দিন মুখ্যমন্ত্রী হন। তাহলে এইভাবে দেখা যায় এই 10 বছরে বাংলা রাজনীতিতে মুসলিম লীগ উগ্রবাদের প্রসার করে একচেটিয়া দখল করে এবং প্রজা কৃষক পার্টির তার প্রভাব কমে যায় এবং সোহরাবুদ্দিন, নাজিবুল্লাহ, তারপর এই যে সোহরাবুদ্দিন, নাজিবুল্লাহ তারা তখন মন্ত্রিসভা করে গেলেন এবং উগ্রবাদে বাংলাদেশে প্রসার করেন। এর মধ্যে ঘটনা আছে প্রজা কৃষক পার্টিকে পরাজিত করার জন্য দেখা যায় যে প্রজা কৃষক পার্টিকে পরাজিত করার জন্য তৎকালীন সময়ে যে বাংলাদেশের কিছু বাংলাদেশের ইউনাইটেড ধনবান শ্রেণী যে নবাব খাজা নাজিম উদ্দিন, তারপর হাসান ইস্পাহানি, তারা ইউনাইটেড মুসলিম পার্টি গঠন করেন। এগুলোর মাধ্যমে তারা মুসলিম লীগকে জিন্নাকে বাংলা আহ্বান করেন এবং তারা মুসলিম লীগে মিলে যান। এই যে ইউনাইটেড মুসলিম পার্টি করেন,
এটার মূল উদ্দেশ্য ছিল প্রজা কৃষক পার্টিকে দুর্বল করা এবং মুসলিম লীগকে প্রভাব বিস্তার করা। যাই হোক, 1946 সালে নির্বাচন হয়। নির্বাচনে মুসলিম লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সোহরাবউদ্দিন রাজ্যের মুখ্যমন্ত্রী হন। তখন 46 সালে ক্যাবিনেট মিশন আসার ফলে জিন্নার যে স্বাধীন রাষ্ট্র গঠনের কথা যে না থাকাতে তিনি প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেন এবং বাংলাদেশে কলকাতা বলুন, নোয়াখালী বলুন, সরাসরি হিন্দু মুসলমানদের সংঘর্ষ লিপ্ত হয় এবং প্রচুর মানুষের জীবনহানি ঘটে। শেষ পর্যন্ত মাউন্টব্যাটেন ভারতবর্ষে এসে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেন। এর মধ্যেই সোহরাবউদ্দিন তিনি অখণ্ড বাংলার পক্ষে প্রচার করেন। দিল্লিতে তিনি প্রেস কনফারেন্স করে বলেন, আমরা অখণ্ড বাংলাদেশ চাই, বঙ্গভূমি চাই, আমরা বাংলা বিভাগ চাই না। তাকে সহযোগিতা করেন কৃষ্ণশঙ্কর রায়, শরৎচন্দ্র বসু। তারা তখন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছিল। কলকাতাতে মহাত্মা গান্ধী আসার পর 9 মে থেকে 12 মে মহাত্মা গান্ধী কলকাতা সুদপুরে ছিলেন। তখন সোহরাবউদ্দিন, তারপর গান্ধীজির সঙ্গে দেখা করেন শরৎ বসু, আবুল হালিম, সোহরাবউদ্দিন, মোহাম্মদ আলী। তারা মহাত্মা গান্ধীর সঙ্গে তাদের প্রস্তাব দেন অভিন্ন বাংলার জন্য। মহাত্মা গান্ধী 8 মে মাউন্টব্যাটেনকে চিঠি দিয়েছিলেন, ঠিক আছে আমি তোমাদের পক্ষে আছি। শ্যামাপ্রসাদ মুখার্জি 13 মে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেন এবং তিনি বঙ্গ বিভাগের আহ্বান জানান। এবং শরৎ বসু আবুল হালিমের সঙ্গে একটি চুক্তি করে সাঁইদিল বাংলার পক্ষে প্রচার করে মহাত্মা গান্ধীকে 20 মে গান্ধীজিকে চিঠি লিখেন যে আমরা অভিন্ন বাংলাদেশ চাই। গান্ধী তাদের চুক্তির শর্তাবলী আরও সুন্দর করে, আরও পরিপুষ্টভাবে, আরও স্পষ্টভাবে উল্লেখ করে লিখে তা গান্ধীর কাছে পাঠানোর জন্য বলেন। কিন্তু দেখা যায় 8 মে তারিখে 28 মে বাংলার মুসলিম লীগ নেতারা সোহরাবউদ্দিনকে অনুপস্থিতিতে তারা ডিক্লেয়ার করে যে আমরা বাংলা বিভাগ চাই। 8 মে তারিখে ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণ কৃপালিনী অখণ্ড সার্বভৌম বাংলার বিরোধিতা করেন। তাই এখন প্রশ্ন, এই যে ক্রনোলজি, শরৎচন্দ্র বসু, সোহরাবউদ্দিন, কৃষ্ণশঙ্কর রায়, তারা যে অখণ্ড বাংলাদেশ চেয়েছিলেন, এটা কিন্তু কোনো প্রভাব বিস্তার করেনি। কারণ 1947 সালের প্রত্যক্ষ সংগ্রামের পরেই ভারতবর্ষের বুদ্ধিজীবী সমাজ, বাঙালি হিন্দু বুদ্ধিজীবী সমাজ, মধ্যবিত্ত সমাজ এবং শ্রমজীবী মানুষ মুসলিম সমাজের প্রতি একটা ঘৃণার ভাব সৃষ্টি হয় এবং তারা অভিন্ন বাংলার পক্ষে তারা কখনো রাজি হয়নি। তাছাড়া যে 3টা প্রধানমন্ত্রী হয়েছিল বাংলাদেশের, যে ফজলুল হক, নাজিম উদ্দিন এবং সোহরাবউদ্দিন, তারা 3 জনই মুসলিম। বাংলাদেশে থেকে কোনো প্রধানমন্ত্রী হতে পারেনি 1937 থেকে 1940 সাল পর্যন্ত। এই প্রেক্ষাপটে বলা যায় যে বাংলা বিভাগ অনিবার্য হয়ে পড়েছিল, কারণ বাংলার অধিকাংশ হিন্দু বাঙালি এবং অধিকাংশ মুসলিম বাঙালি বাংলা ভাগ করতে চেয়েছিল। জয়া চ্যাটার্জির তার একটা বিখ্যাত বই ছিল ডিভাইডেড বেঙ্গল। তিনি উল্লেখ করেছিলেন যে ভারত বিভাজনটা নির্ণয় হতো দিল্লি এবং লন্ডন থেকে, এখন স্থানীয় নেতাদের কোনো গুরুত্বই ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আজ যে প্রচার হচ্ছে যে তিনি অভিন্ন বঙ্গভূমির অখণ্ড বাংলা বিভাগের জন্য তিনি অগ্রগণ্য ছিলেন, ভুল। নেহরু বলুন, গান্ধী বলুন, তারা সবাই, তারপর নেহরু, গান্ধী, পরবর্তীকালে গান্ধীও তো বাংলা বিভাগের পক্ষে রাজি হয়ে গেছিল। নেহরু, গান্ধী, তারপর কৃষ্ণ কৃপালিনী, তারা সবাই অখণ্ড বাংলার বিরোধী ছিলেন এবং বাংলার ইন্টেলেকচুয়াল সোসাইটিও বিরোধী ছিলেন। যে বাংলার ব্যবসায়ী শ্রেণী, যে খৈতান থেকে আরম্ভ করে যে হিন্দুত্ব, যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে হিন্দুত্ব আইডিওলজি, কংগ্রেসের অধিকাংশ নেতার মধ্যে হিন্দুত্ব আইডিওলজি ছিল এবং তারা বঙ্গ বিভাগের পক্ষে ছিল। এত বলা যায় যে স্থানীয় নেতৃত্বের উপর নির্ভর করে ভারত বিভাগ হয়নি, ভারত বিভাজন হয়েছে, বাংলা বিভাজন হয়েছে দিল্লি এবং লন্ডনের সিদ্ধান্তেই। এখানে তার জয়া চ্যাটার্জি তার বিখ্যাত বই বেঙ্গল ডিভাইডেডের বইয়ে উল্লেখ আছে
এবং তার আরেকটা গবেষণা দেশভাগে অর্জন বাংলা ও ভারত গ্রন্থেও একই কথা উল্লেখ করেছেন। তাহলে আমি বলতে পারি যে বাংলা বিভাজন, যে বঙ্গবিভাগ শ্যামাপ্রসাদ মুখার্জি করেনি, এটা বাংলার যে পুরো হিন্দুত্ববাদী সমাজটাই শ্যামাপ্রসাদ মুখার্জি হয়ে গিয়েছিল। বাংলার বুদ্ধিজীবী, বাংলার ব্যবসায়ী সমাজ, তারা হিন্দুত্ববাদে বিশ্বাস করেছিলেন কংগ্রেসের এই গ্রুপটা, এবং তারাই বঙ্গবিভাগে রাজি হয়েছিল। এখানে সমাজচরণ ত্রিপুরা শ্যামাপ্রসাদ মুখার্জি তখন হিন্দু মহাসভার একমাত্র তিনি জিতেছিলেন। যে দেখা যায় যে 1947 সালে যখন বুট হয় 20শে জুন খুব সম্ভব, তখন গণপরিষদের যে অধিকাংশ সমর্থক বাংলা বিভাজনের পক্ষে রায় দেয়, এবং মুসলিম গণপরিষদের অধিকাংশ সদস্য বাংলা বিভাজনের পক্ষে রায় দেয়। গণপরিষদের সদস্যরা এবং বাংলার বিধান পরিষদের সদস্যরাও তো বাংলা বিভাজনের পক্ষে রায় দিয়েছিল। তাতে প্রমাণিত এখানে শ্যামাপ্রসাদের মুখ্য যে তিনি অখণ্ডিত বাংলা চেয়েছিলেন, কিন্তু তিনি একক কোনো গুরুত্ব ছিল না। কিন্তু তৎকালীন বাংলার হিন্দু সমাজটা ছিল উগ্রবাদের, কংগ্রেসের অধিকাংশ নেতৃত্ব ছিল উগ্র হিন্দুত্ববাদের সমর্থক, এবং মুসলিম লীগও উগ্র হিন্দুত্ববাদের সমর্থক ছিল। এই দুই আইডিওলজির লড়াই বাংলা বিভাজিত হয়েছে, এবং বাংলা বিভাজনের মূল কারিগর ছিল দিল্লি এবং লন্ডনের নেতৃত্ব। এখানে স্থানীয় নেতৃত্বেরও কোনো গুরুত্ব ছিল না। তাই আমার এই আমার এই ব্যাপারটা রচনা করার জন্য আমি বেঙ্গল পার্থ চট্টোপাধ্যায়ের বই বেঙ্গল ডিভাইডেড জয় চ্যাটার্জি, দেশভাগ অর্জন ও বাংলা ও ভারত গ্রন্থের জয় চ্যাটার্জি, আমি এই বইগুলির সহযোগিতা নিয়েছি। ধন্যবাদ।